আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসাইন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম HTML5 সিমেন্টিক এলিমেন্ট। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে পিএইচডি ওয়েব টেমপ্লেট থেকে কিভাবে আমরা বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারি, যেমন টেক্সট, পিকচার, আইকন ইত্যাদি। ভিডিও শুরু করার আগে আর কিছু কথা বলে নেই। ওয়েব পেজ আমরা যে ডিজাইন করি তার যে ডেমো তৈরি করা হয় ফটোশপে পিএইচডিতে, আমরা সেই ডেমো দেখেই সম্পূর্ণ ডিজাইনটা করে থাকি। সুতরাং ফটোশপের সম্বন্ধে আমাদের হালকা কিছু জ্ঞান থাকা দরকার। আজকে ভিডিওতে আমি দেখাবো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফটোশপের যেটুকু জ্ঞান না থাকলেই নয়, সেটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এরপরে যদি মনে করেন যে না, আপনাদের ফটোশপে বা গ্রাফিক্স ডিজাইনের ডিটেলস জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলে দিন। আপনাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের উপরে আলাদা ভিডিও তৈরি করব। আর আজকে ভিডিওটি দেখলে আপনি যে কোনো ধরনের ওয়েব পিএইচডি টেমপ্লেট থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। আপনাকে কোনো সমস্যার সম্মুখীন আর হতে হবে না। সুতরাং আমার কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি আগে থেকেই দুইটা ওয়েব টেমপ্লেট নিয়ে রাখছি। আমরা পিএইচডিগুলো ওপেন করে দেখেন যে পিএসডি অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট, এর ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ওপেন করি আমরা। দেখেন এই যে ফটোশপে আমাদের এটা ওপেন হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হবে তার সম্পূর্ণ ডিজাইন এখানে দিয়ে দেওয়া আছে। এটার উপরে অনেক রুলার দাগ দেখতে পাচ্ছি। এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। যখন ডিজাইন করা হয় তখন এই রুলার দাগগুলো নেওয়া হয় যাতে পুঙ্খানুপুঙ্খভাবে জায়গা মতো টেক্সট এবং ফটোগুলোকে বসানো যায়। তো এইগুলোকে রিমুভ করে দিচ্ছি আমি। দেখেন কিভাবে রিমুভ করে দিচ্ছি। অল্টার সেমিকোলন, কিবোর্ড থেকে অল্টার ধরে সেমিকোলনে ক্লিক করলেই সেগুলো রিমুভ হবে। দেখেন এটা একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখেন শুরুতে শেষ পর্যন্ত ধরা হয়, তাহলে এটা আমাদের সম্পূর্ণ একটা ওয়েবসাইট মনে হচ্ছে। প্রত্যেকটা ওয়েবসাইটই যখন তৈরি করা হয় তার কিছু পূর্ব পরিকল্পনার প্রয়োজন পড়ে। তার মধ্যে পিএইচডি ওয়েব টেমপ্লেট ডিজাইন হচ্ছে একটা। আমার কাছে আরো ওয়েব টেমপ্লেট আছে, দেখেন এই যে আরো ওয়েব টেমপ্লেট আছে, আমরা সেগুলো নিয়েও কাজ করতে পারি। যে ওয়েব টেমপ্লেট আমি এখন ওপেন করছি, আমরা এই ওয়েব টেমপ্লেট নিয়েই কাজ করব, কারণ এইটাতে অনেক অ্যাডভান্স কাজ করতে হয়। আমার মনে হয় যেটা আপনাদের দৈনন্দিন কাজ করতে অনেক সুবিধা প্রদান করবে। তাহলে আমরা দেখলাম ওয়েব টেমপ্লেট কি। ওয়েব টেমপ্লেট হচ্ছে একটা ওয়েব ডিজাইনের পূর্ব ভিউ, যেটা থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট অর্থাৎ ডাটা নিয়ে থাকি। যেমন এখান থেকে পিকচার নিব, এখান থেকে টেক্সট নিব, এই পিকচার নিব, টেক্সট নিব, সবগুলোকে কালেক্ট করে করে আমরা যখন ওয়েব ডিজাইনে কোডিং করব তখন এগুলোকে যথাযথ স্থানে নিয়ে যাব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এখান থেকে কিভাবে আমি এই পিকচারগুলোকে নিতে পারি, এবং এই ফটোশপের উপরে হালকা একটু ধারণা আমি আপনাদের দিয়ে দেব। আপনাদের কম্পিউটারে যদি ফটোশপ সেটআপ না থাকে, আপনারা ফটোশপ সেটআপ দিয়ে নেবেন। এই যে দেখেন এখানে প্রোগ্রাম ফাইল থেকে ফটোশপ, এই যে অ্যাবভ ফটোশপ CS 64 বিট আমি এটা ইউজ করতেছি। আপনারা CS6 অর্থাৎ CS ভার্সন থেকে CC ভার্সন পর্যন্ত যে কোনো একটা ফটোশপ ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তবে লেটেস্টগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমার এটা লেটেস্ট না, আমি অনেক আগে থেকে কাজ করি, তো যার কারণে এটা পিসিতে দিয়ে দেওয়া আছে, এটা নতুন করে সেট আপ দিচ্ছি না আমি। আর যদি আপনার কম্পিউটারে CS অথবা CC কোনো ফটোশপের সেট আপ দেওয়া না থাকে, ফটোশপ 7 থেকেও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে সব কন্টেন্ট সাপোর্ট পাবেন না, কখনো কখনো ঝামেলায় পড়তে পারেন। সেই জন্য
আমরা ফটোশপ সিএস থেকে সিসির মধ্যে কোনো একটা ভার্সন সেটআপ দিয়ে নেব। যদি আপনারা এই সফটওয়্যার কোথাও না পান বা সেটআপ দিতে সমস্যা হয়, কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের লিংক প্লাস সেটআপ দেওয়ার যে পদ্ধতি সেগুলো সব জানিয়ে দেব। চলেন ফটোশপে যাওয়া যায়। এই যে আমরা এখানে ফটোশপ দেখতে পাচ্ছি সম্পূর্ণটা। উপরে যে অংশটা, এই যে উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ ইত্যাদি আছে, এটাকে বলা হয় মেনু বার। সম্পূর্ণটাই মেনু বার থাকে, কারণ এখানে ক্লিক করলে আর অন্যান্য অপশন আমরা দেখতে পাই। এই যে নিচে যে অপশন মানে জায়গাটুকু আছে, এখান থেকে এই যে আপনি সিলেক্ট করার জন্য বা এখান থেকে বিভিন্ন ভ্যালু নেওয়ার জন্য পিক্সেল স্টাইল ইত্যাদি দেখাচ্ছে। এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় অপশন বার। তাহলে প্রথমটা কি হলো? মেনু বার, দ্বিতীয়টা অপশন বার। এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আইকন, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা করে টুলস, যার দ্বারা আমরা ফটোশপে বিভিন্ন কাজ করে থাকি। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় টুলস বার। এখানে যে সকল টুলস নিয়ে কাজ করব তার অনেক সহযোগী অপশন আমাদের এই অপশন বারে কাজ করবে। এবং এই যে পিএইচডি বা ফটোশপ ডকুমেন্টে কাজ করতেছি তার বিভিন্ন ইনফরমেশন এবং লেয়ার সিস্টেমগুলো আমাদের এই ডান সাইডে এখানে দেখাবে। ফটোশপে যারা নর্মালি কাজ করে তারা বিশেষ করে ইঞ্চি নিয়ে কাজ করে, কিন্তু ফটোশপে আমরা যখন পিএইচডি ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে পিক্সেল সম্পর্কে। অর্থাৎ এই যে এখানে একটা ফটো দেখতে পাচ্ছি, এই ফটোটা কত পিক্সেল, বা এই যে এখানে ব্যানারে সম্পূর্ণ একটা ফটো দেখতে পাচ্ছি, এই যে এইটুকু অংশ এটা কত পিক্সেল। এই পিক্সেলের মাপটা আমাদের সঠিকভাবে জানতে হবে। পিক্সেলের মাপ সঠিকভাবে না জানলে আমরা ওয়েব ডিজাইন করতে পারবো না, কারণ ওয়েব ডিজাইন সম্পূর্ণটাই পিক্সেলের উপরেই নির্ভর করে। আচ্ছা, পিক্সেল কি? পিক্সেল হচ্ছে যেমন আমরা একটা ছবি বা আলো দেখতে পাই ডেস্কটপে, তো এখানে যে আলোগুলো জ্বলে এই ক্ষুদ্র ক্ষুদ্র একককেই বলা হয় পিক্সেল। অর্থাৎ আমি একটা কম্পিউটারে একটা পিকচার ওপেন করলাম, এই সম্পূর্ণ পিকচারটি তৈরি করতে যতগুলো আলোকবিন্দু ডেস্কটপে জ্বলতেছে সেই সকল আলোকবিন্দুর পিক্সেল। অর্থাৎ কম্পিউটার ডিসপ্লেতে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র ডট দেখতে পাই সেগুলো হচ্ছে পিক্সেল। এর আগে আলোচনা করছিলাম আমরা কি সিমেট্রিক এলিমেন্ট নিয়ে। তাহলে এই যে দেখেন উপরে এই অংশটুকু কি হেডার, এই অংশটুকু একটা ব্যানার সেকশন বলা হয়, এটা সেকশন। এই যে এখানে পিকচার আছে তার কিছু বর্ণনা দেওয়া আছে, বা এই যে এখানে পিকচার আছে, এই পিকচার বর্ণনা এগুলো হচ্ছে কি ফিগার ফিগারশন। অর্থাৎ এগুলোতেই ভাগ করা থাকে। আমরা এগুলোতে যখন এইচটিএমএল কনভার্ট করব তখন এই সকল বিষয়ে আরো বিস্তারিত ধারণা পাবো। আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিকচার নেওয়া। চলেন শুরু করি। আচ্ছা, আমরা এটাকে একটু জুম করে নিই। জুম করে নেব কিভাবে? কন্ট্রোল স্পেস দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করব, দেখেন চলে আসছে। এখানে ছোট করার জন্য কি করব? অল্টার স্পেস বাটন দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলে ছোট হবে। অনেক সময় মাউসের যে চাকা বা স্ক্রল সেটাকে ঘোরালেও এটাকে জুম ইন জুম আউট করা যায়। এই যে পিকচার, আমরা এখান থেকে টুলস নিলাম। কি টুলস নিব? মুভ টুলস। প্রত্যেকটা টুলসেরই একটা করে নাম আছে। এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এই গ্রাফিক ডিজাইন বা ফটোশপের উপরে 3 মাসের কোর্স করা যায়। তো আমরা সম্পূর্ণটা এখন জানতে যাব না, আমরা ওয়েব রিলেটেড যে সকল বিষয় সে সকল জানবো। আর বাদ বাকি জানতে চাইলে তো অবশ্যই আপনারা আমাকে জানাই দিন, সমস্যা নেই, আমি জানাই দেবো কোনো ভিডিওতে। এই যে ফটো, আমরা যখন ফটোতে ক্লিক করতেছি বা এখানে এই ফটোতে ক্লিক করতেছি তেমন কিছুই হচ্ছে না। যেমন এখানে ফটোতে ক্লিক করে আমি নিয়ে আসতেছি মুভ টুল দ্বারা, এটা কিন্তু যাচ্ছিল না কোথাও। কারণ কি? এটার লেয়ারটাকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা লেয়ারে ক্লিক করে যদি এটাকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা বিভিন্ন জায়গায় সরে নড়ে যাচ্ছে। অর্থাৎ ফটোশপে যখন আমরা পিএইচডি নিয়ে কাজ করি এটাতে মাল্টিপল লেয়ার থাকে। এই যে দেখেন এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে, যে এখানে অনেক লেয়ার, মাল্টিপল লেয়ার। এই লেয়ার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আমি যখন যে পিকচারে ক্লিক করব সেই লেয়ারটা যেন আমাদের এখানে শো করে, তাহলে হবে কি আমরা এই পিকচারটাকে সহজে কালেক্ট করতে পারবো। এখানে ক্লিক করতেছি কিন্তু এখানে কি
হ্যালো আই অ্যাম বা অন্য কোথাও শো করতেছে, অন্য কোনো লেয়ার শো করতেছে। কারণ এই যে হেডার বলছিলাম, সম্পূর্ণ হেডারটা কিন্তু একটা গ্রুপ সিস্টেম করা আছে, যখন এখানে ক্লিক করলে সম্পূর্ণ এটাকে ইন্ডিকেট করতেছে। সেই জন্য আমরা এখানে কি বলে দেব, আগে অটো সিলেক্ট। যখন আমরা ক্লিক করব, যে লেয়ারে ক্লিক করব সেই লেয়ারে ক্লিক হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেই লেয়ারে যদি ক্লিক করতে হয় তাহলে কিন্তু আমাদের গ্রুপ রাখা যাবে না, গ্রুপ রাখলে সম্পূর্ণ গ্রুপে ক্লিক হবে। আমরা এখান থেকে লেয়ার দিয়ে দিলাম। আমরা এই ফটোতে ক্লিক করলাম, তাহলে এই ফটোর যে লেয়ারটা সেটা আমাদের এখানে শো করতেছে। আমরা এই ফটোতে ক্লিক করতেছি, তাহলে এটার যে লেয়ার সেটা ক্লিক করতেছে। আমরা এখানে হোমে ক্লিক করতেছি, হোমের যে টেক্সট সে টেক্সটে লেয়ার হিসেবে শো করতেছে। যখন আপনারা পিসিতে ওয়েব টেমপ্লেটটি ওপেন করবেন, অবশ্যই লেয়ার সিস্টেমটা আগে ঠিক করে নেবেন। অটো সিলেক্ট লেয়ারে ক্লিক করবেন, আর এখান থেকে গ্রুপ থেকে বাদ দিয়ে শুধুমাত্র লেয়ারে সিলেক্ট করে নেবেন, যাতে আপনাদের এখানে যে সকল লেয়ার আছে সে সকল লেয়ারকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন। আমরা লোগোটাকে নিব। আচ্ছা, লোগো একটা বিষয়, লোগোর সাথে স্লোগান লেখাটা আছে, এটাকে ইচ্ছে করলে আমরা আলাদা টেক্সট হিসেবেও নিতে পারি। যেহেতু লোগোর সাথে লেখা, সুতরাং এটা লোগোর একটা অংশ হতে পারে, সেই জন্য আমরা লোগোটাকে এই লেখা সহ নেব। এই লগোর উপরে যখন ক্লিক করতেছি তাহলে দেখেন লেয়ার 19, এটা হচ্ছে এই লগো পিকচারের লেয়ারটা। এখানে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের সেই পিকচারটা হেরে যাচ্ছে, কারণ এখানে হচ্ছে আই অর্থাৎ চোখ। চোখে ক্লিক করলে আমরা চোখ খোলা থাকলে দেখতে পাবো, চোখ যখন হাইড করে দেব তখন এটা দেখতে পাবো না, অর্থাৎ আই বাটন। এখানে একটা টেক্সটের কথা বলা আছে, আমরা টেক্সট সহ এই দুটাকে নিতে যাচ্ছি একবারে। যেহেতু আইকনের ব্যাপার, শুধু পিকচার হলে আমরা শুধু পিকচার নিতাম, যেহেতু একটা আইকন একটা কোম্পানির পরিচয় বহন করে, সুতরাং দুটাকে একসাথে নিচ্ছি আমি। দেখেন তো স্লোগান লেখার লেয়ারটা কোনটা, এই যে নিচে। তাহলে আমরা এই দুটাকে লেয়ারকেই সিলেক্ট করে নিব, এই লেয়ার এবং এই লেয়ার। আপনার শিওর হওয়ার জন্য যে স্লোগান টেক্সটের জন্য স্লোগান লেয়ার এইটাই, সেই জন্য আপনার চোখে ক্লিক করে দেখতে পারেন লেখা মিশে গেছে। আবার চোখে ক্লিক করলেন, দেখেন লেখা চলে আসলো আপনার সিওরিটির জন্য। তাহলে লেয়ারের জন্য আইকন ক্যামেরা পিকচারের জন্য লেয়ার এইটা, এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে স্লোগান লেখার জন্য লেয়ার কোনটা, এইটা। দুইটা লেয়ারকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। যে ভিজিবল আই যে বাটনটা আছে এর উপরে ক্লিক করে দিলাম লেফট বাটনে, অল্টার ধরে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের যে লেখা ছিল সেই লেখার আই বাটনটাতে জাস্ট মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। তাহলে আমাদের যে দুইটা লেয়ার, একটা হচ্ছে পিকচার একটা হচ্ছে টেক্সট, দুইটা চলে আসলো। এটাকে আমরা ট্রিম করে নিব। ইমেজ থেকে ইমেজে যাব, ইমেজ থেকে ট্রিমে ক্লিক করব। এখানে আরেকটা বিষয় আপনাদের আগে থেকে বুঝে নেওয়া ভালো। দেখেন এই যে আমাদের পিকচার, এই যে যেটা আমরা নিয়ে আসলাম এখান থেকে পিএসডি থেকে পিকচারটা নিয়ে আসলাম। এখানে দেখেন যে এই যে পিকচারের সাইডে কিন্তু বিভিন্ন কাটা অংশ আছে যেগুলোকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অংশ ফাঁকা দেখা যাচ্ছে। এই ধরনের যখন কোনো পিকচার হবে, এটাকে আমরা সেভ করার জন্য অবশ্যই পিএনজি ফরম্যাট ইউজ করব। দেখেন ইমেজ থেকে যাব ট্রিম থেকে ওকে করে দিব। ওকে করে দিলে যেটুকু পিকচার শুধুমাত্র আমাদের সেটুকু অংশ আসলো। দেখেন এই যে পিকচার সাইডের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ফাঁকা, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই বা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে এটাকে আমরা সেভ করবো কিভাবে, ফাইল, অবশ্যই সেভ অ্যাজ করবো, কখনোই সেভ করবো না। সেভ করলে আমাদের যে ওয়েব টেমপ্লেট সেটাতেই এই ফাইলটা ওভাররাইট হয়ে যাবে, তাহলে আমাদের আগের যে ওয়েব টেমপ্লেটটা সেটাকে আমরা হারাই ফেলবো। এটাকে আমরা সেভ অ্যাজ করে নিচ্ছি। কোথায় আমরা সেভ করব, ওয়েব ডিজাইন 2, এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমরা ফোল্ডারকে ওপেন করে নিচ্ছি, আমরা এখানে সেভ করে নিচ্ছি। দেখেন যখন ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো পিকচারের, যখন ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো পিকচারের, তখন আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিব। এই পিএনজি, এটা একটা
ইমেজ ফাইল ফরম্যাটিং। এরপরে আমরা এটা একটা নাম দিব, অবশ্যই যে নামগুলো দিব যাতে ওয়েবের যে বিভিন্ন অংশ আছে সেই সকল নামের সাথে রিলেটেড থাকে, তাহলে এটা নিয়ে পরে যখন আমরা কাজ করব আমরা অনেক সুবিধা পাবো। এটা কি একটা লগো, হলো জিও লগো নাম সেভ করে দিলাম, সেভ ওকে করে দিলাম। দেখেন যে পিকচারটা এটা আমাদের সেভ হয়ে গেছে। চলুন দেখে আসি পিকচার সেভ হলো কিনা। এই যে ইমেজ ওপেন করে লোগোটাকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা আমাদের পিকচারটাকে দেখতে পাবো, চলে আসছে। এখন এখান থেকে আমরা আগের অবস্থানে ফিরে যাব কিভাবে? আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য খুব সিম্পল বিষয়, এই যে এখানে একটা অপশন দেখছেন হিস্টোরি অপশন। যদি আপনাদের কম্পিউটারে এখানে হিস্টোরি অপশনটা না পান সেক্ষেত্রে টেনশন নেবেন না, আপনারা উইন্ডোজ চলে যাবেন। উইন্ডোজের এখান থেকে আপনারা হিস্টোরি অপশন অবশ্যই খুঁজে পাবেন। এই যে হিস্টোরি, আপনারা এটাতে ক্লিক করলেও হিস্টোরিটা আসবে। এরপরে হিস্ট্রির সবার উপরে যে আপনার মেইন ফাইল, এই নিচে যত অপশন আসুক সেগুলো আমরা দেখবো না, উপরে যে মেইন ফাইল এটাতে ডাবল ক্লিক করব। দেখেন আপনাদের যে মেইন পেজটা সেটা আমাদের চলে আসছে। এটিকে বিভিন্নভাবে ব্যাক করা যায়। আমি যেমন হিস্ট্রি থেকে দেখলাম, কেউ এটা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক করতে পারে, কেউ লেয়ার থেকে ব্যাক করতে পারে, বিভিন্নভাবে ব্যাক করা যায়। আপনারা যে কোনো একটা সহজ পদ্ধতি শিখে নেন তাহলেই যথেষ্ট। আমরা পিকচারকে নিলাম, এরপরে দেখি আমি এখানে যে পিকচারটা আছে ব্যানারে, এই যে আমার এখানে ব্যানারে যে পিকচারটা ইউজ করা আছে এই পিকচারটাকে আমি কিভাবে কালেক্ট করব। সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অংশকে ডিসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ডি তে চাপ দিলাম। আচ্ছা, এই পিকচারের উপরে এখন আমরা ক্লিক করি। আমাদের এখানে লেয়ার সিলেক্ট হলো, দেখেন লেয়ারের চোখে ক্লিক করলেই বুঝতে পারবেন যে এটা আমাদের লেয়ার কিনা। হ্যাঁ, যদি আমাদের লেয়ার হয় সেই লেয়ারটা মিশে যাবে, আবার এখানে ক্লিক করলে আবার সেই লেয়ারটা আসবে। আমরা এই ছবিটাকে কালেক্ট করি, কিভাবে কালেক্ট করবো বলছিলাম, যেহেতু একটা পিকচার একটাই লেয়ার, জাস্ট এখানে অল্টার ক্লিক করে চোখের উপরে অর্থাৎ ভিজিবল বাটন আই বাটনের উপরে ক্লিক করে দিলাম, তার মধ্যে শুধুমাত্র পিকচারটা আসলো। এখন এই পিকচারটাকে বাড়তি অংশ কেটে বাদ দিয়ে শুধুমাত্র পিকচারটাকে নেব কিভাবে, ইমেজ ট্রিম, ওকে। তাহলে শুধুমাত্র পিকচারের যে অংশটা সেটুকু আসলো আমাদের। এখন এই পিকচারটাকে আমরা সেভ করে নেব, ফাইল সেভ অ্যাজ, আমাদের সেই ইমেজ ফাইল সিলেক্ট করে আছে। দেখেন এই পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা নেই, কোথাও ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, স্বচ্ছ কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সুতরাং এটা একটা ফুল ফ্রেম পিকচার। এই জন্য যত প্রকারের ফুল ফ্রেম পিকচার আছে সবগুলিকে আমরা জেপিইজি ফরম্যাটে সেভ করে নেব। জেপিইজি মনে রাখবেন অবশ্যই। এটা একটা নাম দিব পিকচার রিলেটেড, যেহেতু হেডলাইন নিচে একটা অংশ আছে, এটাকে বিশেষ করে বলা হয় ব্যানার অংশ। এটাকে একটা সেকশন হিসেবে ভাগ করে নিতে হয় HTML5 এলিমেন্ট থেকে। তো আমরা এই একটা নাম দিয়ে দিই পিকচারে, যে ব্যানার অংশ হিসাবে ব্যানার BANNER, ব্যানার অংশ 1, পিকচার নাম্বার 1 দিলাম, কারণ এর নিচে আরো অনেক পিকচার আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সেভ করে দিলাম। এখান থেকে খুব বেশি হাই করে দিবেন না, তাহলে এই পিকচারের মেগাবাইটটা বেশি হয়ে যাবে। পিকচারে যদি মেগাবাইট খুব বেশি হয় তাহলে কিন্তু আপনি পিকচারটা যখন ওয়েব ডিজাইনে তৈরি করবেন, পিকচারটা ওয়েব ডিজাইনে অ্যাড করবেন, আপনার ওয়েব ডিজাইনটা যে ফাইল আছে ফাইলটা পরিমাপ বেড়ে যাবে। এটা যখন ইউজার আপনার এই পেজটিকে ওপেন করবে তখন এটা ইন্টারনেট থেকে ডাউনলোড হতে অনেক সময় লাগবে, ফাইলটা লোডিং হতে অনেক সময় লাগবে। সেই জন্য মেগাবাইট যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় সেদিকেও নজর রাখা উচিত। এখানে যা আছে আমরা তাই দিয়ে দিলাম, ওকে। এরপরে ব্যাক করবো কিভাবে, এই যে আমাদের হিস্টোরি আছে, হিস্টোরি যে ফটোশপ, এখানে একটা ক্লিক করলেই চলে আসবে। এর আগে দুইটা ক্লিক করছিলাম, দুইটা দোকানে একটা ক্লিক করলেই ফাইলটা চলে আসবে। দেখেন এখানে ক্লিক করলাম, আমাদের লেয়ার আসলো। এরপরে লেয়ারটাকে যখন আমরা বন্ধ করে দিচ্ছি, দেখেন তো এর নিচে আরো পিকচার আসতেছে না? হ্যাঁ, তাহলে এটা যখন ক্লিক করতেছি এখানে আরো লেয়ার আছে, আমি আরো পিকচারে আসতেছে। এইভাবে অনেকগুলো পিকচার এখানে থাকতে পারে। এর কারণ হচ্ছে এখানে যে লেয়ারটা ছিল অনেকগুলো পিকচার, একটার উপর একটা পিকচার থাকলে কিন্তু ভিজিবল না, যার কারণে পিকচারগুলো স্লাইড হইতো, একটা পিকচার যাইতো আর একটা পিকচার আসতো। তো স্লাইডিং এখানে তৈরি করা ছিল, অনেকগুলো পিকচার ছিল, একটা করে পিকচার স্লাইড হবে, আরেকটা পিকচার আসবে, আরেকটা পিকচার আসবে, স্লাইড হবে, আরেকটা পিকচার। এইভাবে
স্লাইডিং হয়ে যায় এখানে। সুতরাং এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। এই জন্য আমরা সব লেয়ারকে ওপেন করে দিয়ে আমাদের উপরে যে লেয়ার, এই পিকচারটা তো আমাদের নেওয়া হয়ে গেছে, এই পিকচারটা আর নেব না। পরে যে পিকচার, এখানে ক্লিক করি, এই যে পিকচার, এই পিকচারটাকে আবার আমি এখান থেকে কালেক্ট করব। ওটা ধরে এই বাটন যেটা আছে অর্থাৎ ভিজিবল বাটন, এটাতে আমরা ক্লিক করি, দেখেন আমাদের পিকচার আসলো। এরপর আমরা ইমেজ থেকে ট্রিম করে নেব। ওকে করে নিলাম। দেখেন পিকচারে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট এটা জেপিজি ফরম্যাটে সেভ করলেই হবে। ফাইল, সেভ অ্যাজ, জেপিইজি, সেভ করে দিলাম। এখানে যা আছে পরিবর্তন করার তেমন কিছু নাই, কারণ পরিবর্তন করলে কোয়ালিটি বেড়ে যাবে, অর্থাৎ মেগাবাইটটা বেড়ে যাবে। ওকে, আমরা ব্যাক করি আগের অবস্থানে। দেখেন এই পিকচারটা আমরা নিয়ে নিয়েছি, এটা চোখ বন্ধ করে দিলাম। এই পিকচারটা নিয়ে নিয়েছি, এটার ভিজিবল বাটন বন্ধ করে দিলাম। তারপর এইটা নতুন পিকচার, এটা এখনো আমরা নেই নাই, এই পিকচারটা এখনো আমরা নেই নাই। সুতরাং এই আই বাটনের উপরে ক্লিক করে দেখতে পাবেন, দেখেন এটা অরিজিনাল কিনা নকল। হ্যাঁ এটাই, এর উপরে অল্টার ক্লিক করে দিলাম, সরি, হ্যাঁ হয়েছে। এরপরে আমি ইমেজ থেকে ট্রিম, পিকচারটাকে নিয়ে নিলাম, ইমেজ, ফাইল, সেভ অ্যাজ, জেপিজি। এটা কি ছিল? ব্যানার 3। আগের পিকচারটা তো আমরা ব্যানার 2 লেখার কথা মনে ছিল না, ব্যানার 3। সেভ করে দিলাম, সেভ। তাহলে এভাবে কি করলাম আমরা, একই ব্যানারের মধ্যে যতগুলি পিকচার ছিল সব পিকচার নিয়ে নিলাম। একইভাবে অন্যান্য অংশ যখন কোনো পিকচার নিব, সেই পিকচারের উপর আমরা ক্লিক করব, দেখেন এখানে পিকচার চলে আসছে। এখানে চোখ বন্ধ করে দিলে পিকচারটা চলে যাচ্ছে। এখানে অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে পিকচারটা চলে আসছে। ফাইল, এরপরে হচ্ছে কালেক্ট, ইমেজ থেকে ট্রিম করে নিব। ওকে করলাম, ফাইল, সেভ অ্যাজ, একটা নাম দিয়ে দিব। এই অংশের যেহেতু চিলড্রেন আছে বা এই অংশের এক নাম আছে, সেই রিলেটেড নাম দিব। কি নাম ছিল দেখে আসি চলেন। যেমন দেখেন এটা কি অংশ, সার্ভিস, বা এই অংশের যে কোনো একটা নাম দিবেন, যাতে প্রত্যেকটা পিকচারকে আপনি আলাদা আলাদা খুব সহজে খুঁজে পান। যেমন এখানে বলছে হোয়াট সার্ভিস ডু আই অফার, সুতরাং এটা সার্ভিস সেকশন ধরে নিচ্ছি আমি। ও সরি, পিকচারটাকে নিয়ে নিই আবার। ইমেজ, ট্রিম, ফাইল, ওকে, ফাইল, সেভ অ্যাজ। পিকচারগুলোকে কিন্তু একবারে ট্রিম করা যায়, আমি আপনাদের দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে স্টার্টিং অবস্থায় একটা একটা করে পিকচার নেবেন, যাতে আপনার সম্পূর্ণ টেমপ্লেটের উপরে একটা হালকা ধারণা আসে, বিভিন্ন অংশে কী নাম সেগুলো আসে, পিকচারকে নিতে পারেন, বারবার প্র্যাকটিস হচ্ছে। সুতরাং এই ওয়েটাই আপনাদের দেখাচ্ছি আমি। জেপিজি, এটা কি ছিল, সার্ভিস, SERVIC, সার্ভিস। তো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, যে কটা পিকচার আছে আমরা এভাবে সেভ করে নিচ্ছি। ব্যাক করলাম এখান থেকে। আচ্ছা, এইভাবে সবকটা পিকচার আমরা নিয়ে নিলাম। তো এইভাবে ওয়েব টেমপ্লেট থেকে, যে কোনো ধরনের ওয়েব টেমপ্লেট থেকে আমরা পিকচার কালেক্ট করতে পারি। এরপর দেখেন যে এই যে লেখা, আমরা লেখাগুলোকে কিভাবে নেব। লেখা নেওয়ার জন্য এখানে টুলস আছে, টুলস থেকে আমরা টেক্সট টুলস নিয়ে নেব। এখানে বলছে হরিজন্টাল টাইপ টুলস টি, তো এটাকে টেক্সট টুলও বলা হয়, কারণ এটার মাধ্যমে টেক্সট ভিত্তিক যে কাজগুলো লেখালেখি করা যায়। জাস্ট আমি এখানে হোম, আচ্ছা এটাকে একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে, অর্থাৎ দেখার সুবিধার্থে। যেমন হোম, এখানে ক্লিক করলাম, কি ধরে ক্লিক করলাম আমি, টি নিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন যতগুলো টেক্সট, সব টেক্সট চলে আসছে। এইভাবে টেক্সটগুলোকে আমরা নিব, নিয়ে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে ওয়েব টেমপ্লেটে যেখানে আপনার এই টেক্সটে বসানোর প্রয়োজন সেখানে নিয়ে পেস্ট করে দিব আমরা।
একইভাবে যখন এই টেক্সটটাকে কপি করব, আমাদের আরও বেশ কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত যে এই লেখাটা কত পিক্সেল, অর্থাৎ লেখার সাইজটা কত, লেখাটা কোন ফন্টে আছে, সেই ফন্টের নাম, লেখার পিক্সেল অর্থাৎ সাইজ, লেখা বোল্ড আছে কিনা, ইটালিক আছে কিনা, এই সকল বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়। এই লেখাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন লেখাকে যখন আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে আমার এই লেখাটা কোন ফন্টে আছে, অর্থাৎ এখান থেকে আপনি ফন্ট সহজেই দেখতে পাবেন সব ফন্ট, কিন্তু আমরা সেভাবে দেখবো না, কারণ এখান থেকে যখন লেখা সিলেক্ট করব এই লেখা রিলেটেড যে ফন্ট, সেই ফন্টটা এখানে দেখাবে। আমরা সেই নামটা সুন্দর করে কপি করে নিয়ে গুগল থেকে ফন্ট লাইব্রেরি অ্যাড করতে পারি। তো এটা পরের বিষয়ে আমি পরে দেখাই দিব, সমস্যা নেই। আপনারা কীভাবে ফন্টের নাম জানতে হয় সেটুকু বিষয়ে জেনে রাখেন। এরপরে লেখাটি বোল্ড আছে না ইতালিক আছে সেটা এখান থেকে সুন্দরভাবে দেখাই দেবে। যদি বোল্ড থাকে তাহলে আমরা HTML কি ট্যাগ ইউজ করব, ডি ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ। এরপরে লেখাটার সাইজ কি আছে 14 পিটি, কিন্তু এখানে আমরা পিটি নিয়ে কাজ করি না, আমরা ওয়েব টেমপ্লেটে কি নিয়ে কাজ করি, পিক্সেল নিয়ে। সুতরাং এখানে আমাদের পিক্সেল থাকাটা অতি জরুরি। যাদের এখানে পিক্সেল নাই তারা কিভাবে পিক্সেল নিয়ে আসবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এটা আগে আমি বন্ধ রাখি, হ্যাঁ। এরপর চলে গেলাম এডিট থেকে প্রিফারেন্স থেকে চলে যাবেন ইউনিট অ্যান্ড রুলসে যাওয়ার পরে দেখবেন যে এখানে যে মানে আয়তন সেগুলো কিসে আছে, ইঞ্চিতে, টেক্সট টাইপের যেগুলো সেগুলো আছে পিটিতে, বা অন্যান্য কিছু থাকতে পারে পয়েন্টে আছে। তো এগুলোকে আমি ইউনিট যেগুলো আছে সবগুলোকে পিক্সেল করে দেব, পিক্সেল এই দুটাকে পিক্সেল করে দিলাম। এরপরে ওকে করে দিলাম। এরপরে টেক্সট ধরলাম, আমরা টেক্সট নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই লেখার উপরে ক্লিক করে দিলাম। লেখাটাকে যখন সিলেক্ট করতেছি দেখেন এখানে সুন্দর করে কি আসতেছে, পিক্সেল। তাহলে এখান থেকে আমরা পিক্সেলও সিলেক্ট করে নিতে পারি। এই একইভাবে একটা ওয়েব টেমপ্লেট থেকে সব ধরনের তথ্য নেওয়া সম্ভব। টেক্সট, ফন্ট, টেক্সটের স্টাইল, পিকচার, লোগো, কোনো আইকন ইত্যাদিকে আমরা কপি করে নিতে পারি খুব সহজেই। সুতরাং এই বিষয়টুকু মনে রাখবেন। তাহলে আজকে ভিডিও এইটুকুই। আগামী ভিডিওতে দেখাবো এখান থেকে আমরা বিভিন্ন পিকচার, টেক্সট আমাদের HTML এ নিয়ে যাব, এবং এই যে ওয়েব টেমপ্লেট, দুইটা ওয়েব টেমপ্লেট আছে, আমাদের যখন একটা ওয়েব টেমপ্লেটকে আমরা HTML এ সম্পূর্ণ HTML এ কনভার্ট করব, এবং সেখানে সিমেন্টিক এলিমেন্ট এর সম্পূর্ণ ব্যবহার দেখব। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। এরপরে ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোথাও বুঝতে সমস্যা হচ্ছে এমন হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। বাই, থ্যাংক ইউ।